আজকের উপস্থাপনায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পটি। এটি 1299 বঙ্গাব্দের মাঘ মাসে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। পরে 1910 সালে অনাথনাথ মিত্র মডার্ন রিভিউ পত্রিকায় গল্পটির ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। আজকের গল্পটি একটু অন্যভাবে উপস্থাপন করছি। বাকি আগের গল্পগুলির মতো রিডিং পড়ছি না, গল্পের মধ্যে যে সারাংশটুকু রয়েছে আমি সেটুকু বর্ণনা করছি এবং তার মধ্যে যে সমস্ত চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলির নাম আমি উপস্থাপন করছি। গল্পটি শুরু হচ্ছে এমনভাবে, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। মানে বোঝাই যাচ্ছে এখানে সুভাষিনী হচ্ছে বোবা, আর এই সুভাষিনীকে কেন্দ্র করে পুরো গল্পটি ঘুরপাক খাচ্ছে। সুভাষিনী বা সুভা হচ্ছে মূল চরিত্র। তার দুটি বড় বোন রয়েছে, সুকেশিনী ও সুহাসিনী, আর তাদের নামের মিল দেখে তাদের বাবা তার নাম রেখেছিল সুভাষিনী। বড় দুটি বোনের অর্থব্যয়ে বিয়ে হয়ে গেছে, কিন্তু ছোটটি রয়ে গেছে, আর এই সুভাষিনীকেই তারা ছোট করে সুভা বলে ডেকে থাকে। সে কথা বলে না, কিন্তু সে যে অনুভব করে এটা তারা বোঝে না। সে ছোটবেলা থেকেই ধরে নিয়েছে সে বিধাতার অভিশাপ স্বরূপ বাবার বাড়িতে রয়েছে, আর সেই জন্যই সে সব সময় নিজেকে চোখের আড়াল করে রাখে সবার থেকে। সে চাইতো সবাই তাকে ভুলে যাক, কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে? পিতামাতার মনে এসে সর্বদাই জাগরুক ছিল, এমনকি তার মাও তাকে ত্রুটি স্বরূপ দেখতেন। এই নিয়ে বই থেকে কিছু লাইন আমি কোট করছি, তাহলে বোঝা যাবে সুভার এই গল্পের মধ্যে তার অবস্থান কি। বলছেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। সুভা কথা বলতে পারত না ঠিক, কিন্তু তার বড় বড় দুটি চোখ ছিল। কথার ভাবকে আমাদের নিজের মতন করে গড়ে নিতে হয়, কিন্তু চোখের ক্ষেত্রে নিয়মটা ঠিক এক নয়। মন নিজেই তার উপর ছায়া ফেলে। বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাকে ভয় করত, তার সাথে খেলা করত না। সে একা দুপুরে শব্দহীন এবং সঙ্গীহীন হয়ে কাটাতো। তারপর শুরু হচ্ছে 2 নম্বর পরিচ্ছেদ। গ্রামের নাম চণ্ডীপুর। তনবী নদীর চারিপাশের বসতিকে কেন্দ্র করে এই গ্রামটি। এটি বাংলাদেশের একটি ছোট নদী। গার্হস্থ সচ্ছলতার মধ্যে সুভা কাজকর্মে অবসর পেলে নদীর তীরে এসে বসে থাকত। সুভার এই একাকিত্বের মধ্যেও তার কিছু বন্ধু ছিল। গোয়ালে দুটি গাভী, তাদের নাম ছিল সর্বশী ও পাঙ্গুলি, যেটা সুভারই দেওয়া। অবশ্য সুভার সঙ্গে তাদের সম্পর্ক ছিল কখনো আদরের, কখনো ভৎসনা, কখনো মিনতির। তারা মানুষের থেকে তাকে বেশি বুঝত। এছাড়াও ছাগল ও বিড়াল শাবকও ছিল তার বন্ধু। এরপর শুরু হচ্ছে 3 নম্বর পরিচ্ছেদ। গোসাইদের ছোট ছেলে প্রতাপ ছিল তার এক বন্ধু। সেই ছিল তার প্রথম ভাষা বিশিষ্ট বন্ধু, অথচ দুজনের মধ্যে সমভাষা ছিল না। লোকটি ছিল অকর্মণ্য। তার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, তাই সে প্রায় নদী তীরে এসে মাছ ধরত। এইভাবেই তার সঙ্গে সুভার বন্ধুত্ব হয়। সেখান থেকে তাদের বন্ধুত্ব। সুভাকে সে সু বলে ডাকত। সে মনে মনে ভাবত, গভীর পাতালপুরীর একমাত্র রাজকন্যা হতো যদি সে, কিংবা জলকুমারীর, তাহলে হয়তো সে প্রতাপকে আশ্চর্য করতে পারত। কিন্তু সে তো কোনো রাজকুমারী নয়, সে ছিল বাণীকণ্ঠের ঘরের একটি মেয়ে। এরপর শুরু হচ্ছে 4 নম্বর পরিচ্ছেদ। এটি শেষ পরিচ্ছেদ। সুভা ক্রমে বড় হয়ে উঠছিল, আর সেটা সে নিজে অনুভব করতে পারত।
কিন্তু নিজেকে সে নিজে বুঝতে পারতো না। এদিকে গ্রামে পাড়াতে লোকজন কানাকানি শুরু করে, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিচ্ছে না। এই নিয়ে তাদেরকে একঘরে করে দেওয়ার জন্য জনরব শোনা যায়। কিছুদিনের মধ্যেই সুভার বাবা বাণীকণ্ঠ বিদেশে চলে যায়। ফিরে এসেই পরিবারকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য স্থির করে। আর এখান থেকে আমরা জানতে পারি পরে প্রতাপের মুখে যে সুভা কলকাতায় বিয়ে করতে যাচ্ছে। কলকাতা যাওয়ার দিন স্থির হয়। সেখানে পৌঁছে সুভার মা তাকে খুব করে সাজিয়ে দেয়। বন্ধুর সঙ্গে স্বয়ং বর কনে দেখে পছন্দ করে বললেন, মন্দ নহে। পঞ্জিকা মিলিয়ে শুভ লগ্নে বিয়ে হয়ে যায়। বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাপ মা দেশে ফিরে যান। বর পশ্চিমে কাজ করে, তাই বিয়ের পর স্ত্রীকে পশ্চিমে নিয়ে যায়। সপ্তাহখানেক পর সবাই বুঝতে পারে নববধূ বোবা, আর সেটাই তার দোষ নয়, সেটা কিন্তু তারা বোঝে না। এরপর তার স্বামী চক্ষু এবং কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যা বিয়ে করে আনে। আর এভাবেই গল্পটি সমাপ্ত হয়।